সিলেটের জকিগঞ্জ সীমান্তে ঢুকে বিএসএফ এর ভাঙচুর, বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধ, পতাকা বৈঠকে সতর্ক করল বর্ডার গার্ড। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা, সবাই পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে জাটকা ধরা এবং বিক্রি, পর্যাপ্ত নজরদারির অভাব এবং আইন প্রয়োগে শিথিলতার অভিযোগ। এবং বৃষ্টিতে উত্তরের কয়েকটি জেলার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, ধান সহ শীতকালীন সবজি নষ্ট হয়ে লোকসানের শঙ্কায় কৃষক। স্বাগত ডিবিসি সারা বাংলা সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার জানাবো খবরের বিস্তারিত। সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, বাংলাদেশ অংশে প্রবেশের পর বিএসএফ সদস্যরা রসুলপুর এলাকায় বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলে। স্থানীয়দের প্রতিবাদ এবং বিজিবির হস্তক্ষেপে পরে পিছু হটে বিএসএফ। রবিবার সকালে জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এই ঘটনাটি ঘটে। জকিগঞ্জ ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে পতাকা বৈঠক চলছে। এছাড়া সীমান্তে চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ২ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় নিহতদের চাচি এবং ২ চাচাতো বোনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রায়পুরা থানায় এই মামলা দায়ের করেন নিহতদের মা জ্যোৎস্না বেগম। মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচি শরীফা বেগম সহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ২ ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। সিলেটের সাথে উন্নয়ন বৈষম্য দূর করতে কোর্ট পয়েন্ট অবরোধ করে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল ১১টা থেকে সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচি চলছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতারা। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় তালাবদ্ধ করে দেন আন্দোলনকারীরা। সমাবেশে বক্তারা বলেন, সড়ক পথ, রেলপথ এবং আকাশপথে চরম অনিয়মের পাশাপাশি সিলেটের উন্নয়ন প্রকল্পের বরাদ্দে বৈষম্য করা হচ্ছে। প্রবাসী পর্যটন, খনিজ সম্পদে ভরপুর এই জনপদের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অবিলম্বে ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনের কাজ সম্পন্ন, রেলপথ ব্যবস্থাপনা উন্নয়ন এবং মেগা প্রকল্পগুলোর কাজ শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জামালপুরে ৫ দফা দাবিতে অটোরিকশা চালকদের ধর্মঘট চলছে। সকাল থেকে ইজি বাইক এবং রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। শহরের সব ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী এবং অফিসগামী যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। শহরের গেট পার এলাকা থেকে অটোরিকশা চালকদের একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে। চালকদের ৫ দফা দাবিগুলো হলো ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স না দেয়া, গাড়ি রং করার সিদ্ধান্ত বাতিল, যানজট নিরসনে শহরের প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসানো এবং লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধ করা। সিভিল সার্জন কার্যালয়ে ১১৫টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দাবি করে বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বক্তারা অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপসারণ দাবি করেছেন। পাশাপাশি শহরের কলেজ মোড়ে রাস্তা প্রশস্ত করার জন্য অবৈধ দোকান উচ্ছেদের পর আবার সেখানে দোকান বরাদ্দ দেওয়ার প্রতিবাদ জানান দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। এছাড়া সম্প্রতি সমাপ্ত বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবসের উৎসবে খাস কালেকশনের নামে চাঁদাবাজির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে।
নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে এনসিপি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন নেতারা। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। আমরা শাপলাকলি নিব। আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি শাপলার, কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ। কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীটা জমা দিন। আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। নাসির ভাই, একটা প্রশ্ন, সেটা হলো আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির সাথে তাদের জোট সঙ্গী, তারা মাঠ লেভেলে ফিল্ডে তারা হলো জোট সঙ্গী কে? বিজেপি ছিল, এছাড়া আপনার ভিপি না, এখন তো আমরা যতটুকু জানি বাংলাদেশের বিএনপির সাথে কোনো জোট নাই। তারা ফিল্ড লেভেলে তারা হলো হামলার শিকার হচ্ছে। এইটা হলো আপনারা যখন নির্বাচনী মাঠে নামবেন তখন কি আপনাদের সাথে কোনো ধরনের সংঘর্ষ ঘটবে কিনা, এবং নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড আসলে আদৌ রাখতে পারবে কিনা আপনারা? সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব, লেভেল প্লেইং ফিল্ডটা রাখার জন্য এবং এটা নিরপেক্ষ ভূমিকা পালন করা। কিন্তু যদি কেউ সবকিছু মানিয়ে আমাদের উপর আঘাত দিতে আসে, আমরা তো চুপ করে থাকবো না। ঠিক আছে, এর আগে কয়েকবার বলেছিলেন নির্বাচন কমিশনের প্রতি আস্থা অনাস্থার বিষয়ে, এই মুহূর্তে আপনাদের আস্থা অনাস্থার জায়গাটা প্রশ্ন করি, কি বলবেন? আমরা এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন, আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি। আমরা এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কমিশনের জায়গা থেকে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি এবং সেই ফাইটিং এর জায়গায় আমরা শাপলাকলি অ্যাপ্লাই করেছি। বাট এখানে আমরা বলে যাচ্ছি যে ইলেকশন কমিশন যথেষ্ট স্বেচ্ছাচারী আচরণ করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের সাথে করবে। আমরা সেই জায়গায় ফাইটগুলো জারি রাখবে, শুধু এই প্রতীক প্রশ্নে না, তাদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আমাদের ফাইটটা আরো বড় আকারে ধারণ করবো ইনশাল্লাহ। শেষ প্রশ্ন করি, যেহেতু শাপলাকলি নিবেন বলছেন, এর আগে বলেছিলেন যে আসন বেশি পাবেন, এখন প্রতীক নিবেন বলছেন, কত আসন পাবেন? যেহেতু আমরা তো বলছি যে 300 আসনেই আমরা ইলেকশন করব। এবং আজকে সকালবেলা আমি এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেখানে হলো তার কাছে 25 লাখ টাকা চাঁদা চেয়েছে একটি নির্দিষ্ট দলে। কথা আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয়, সংস্কারে যদি তারা আসে সেখানে আমরা ভেবে দেখতে পারবো। এটা হলো একটি বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে, সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদ গুলা দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি, সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক। একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। খাগড়াছড়ির দীঘিনালা সাজেক রাস্তা যেন মরণ ফাঁদ। পাহাড়ি বাঁক আর সরু রাস্তায় প্রতিনিয়তই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এ পথ দিয়ে যাতায়াতকারীদের দীর্ঘদিনের দাবি রাস্তা প্রশস্ত করা। অবশেষে 3 দশক পর খাগড়াছড়ি থেকে দীঘিনালা সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এ প্রকল্প কার্যকর হলে কমবে দুর্ঘটনা, ভূমিকা রাখবে পর্যটন খাতে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সবুজে মোড়া পাহাড় আর নীল আকাশ যেন হাতছানি দিয়ে ডাকে ভ্রমণ প্রেমীদের। পাহাড় আর মেঘের অপূর্ব এই মিলনের জন্যই সাজেককে বলা হয় দার্জিলিং খ্যাত মেঘের রাজ্য। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত হাজারো পর্যটককে খাগড়াছড়ি হয়ে সাজেক যাতায়াত করতে হয় আঁকাবাঁকা সরু পথ দিয়ে। কেবল ভ্রমণ পিপাসুরাই নয়, সরু এই পথ দিয়ে দিনরাত যাতায়াত করে পণ্যবাহী ট্রাক, পিকআপ, ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। আগে রাস্তা সুতা হওয়াতে প্রায় 2টা গাড়ি শান্তি, 2টা গাড়ি ঢুকে না। বাস গাড়ি হোক, ট্রাক গাড়ি হোক, আসলে আমরা মনে করি কষ্ট করে বাইরে নামতে হবে না, একবারে শর্টকাট করে গাড়ির জাম বাঁচবে না, গাড়ি চালাতে সুবিধা হবে আর কি আমাদের। খাগড়াপুর থেকে দীঘিনালা পর্যন্ত 18 কিলোমিটার এই সড়কটি নির্মিত হয় 1980 সালে। দীর্ঘদিন ধরে স্থানীয় সচেতন মহল এই সড়ক প্রশস্তকরণের দাবি জানালেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। রাস্তা বড় হলে গাড়ি যানজট
এগুলো যাইতে সুবিধা, আর সাইডে যাওয়া সুবিধা হয়, আর গাড়ি ঘোড়া ওই অ্যাক্সিডেন্ট হয় না। রাস্তা যদি বড় করে লোকজনও ভিড় হবে না, বাজার সুন্দরভাবে চলবে। আমাদের জন্য স্কুলের ছাত্রদের জন্য অনেক ভালো হবে, কারণ আমরা স্কুলে যাতায়াত করার জন্য সুবিধা হবে। অবশেষে খাগড়াছড়ি থেকে দীঘিনালা সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে শেষ হয়েছে দরপত্র ও কার্যাদেশ। খাগড়াছড়ি দীঘিনালা সড়কটি বর্তমানে এক্সিস্টিং 12 ফিট আছে, এটাকে আমরা 18 ফিটে উন্নীত করবো চড়াই, এবং 18 কিলোমিটার মানে লেন্থ আমরা এটা আপাতত উদ্যোগ নিয়েছি, এটা আমরা প্রস্তুতকরণ করব। এই রাস্তা প্রশস্তকরণের ফলে কমবে দুর্ঘটনা, বাড়বে স্থানীয়দের কর্মসংস্থান, অর্থনৈতিকভাবে ভূমিকা রাখবে পর্যটন খাতে, এমনটি মনে করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। 9 মাস পর সেন্ট মার্টিন ভ্রমণের জন্য খুলে দেয়া হলেও নেই পর্যটক। টেকনাফ থেকে আজও ছাড়েনি কোনো জাহাজ। পুরো নভেম্বর জুড়ে নেই রাত্রিযাপনের অনুমতি। মানতে হচ্ছে আরও বেশ কিছু বিধিনিষেধ। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে রাত্রিযাপন করতে পারায় এই প্রবাল দ্বীপে যেতে নিরুৎসাহিত পর্যটকরা। যাত্রী সংকটের কারণে চলাচলের অনুমতি থাকার পরও কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়েনি। এমন সিদ্ধান্ত থাকলে নভেম্বর মাসে পর্যটকবাহী জাহাজ ছাড়া সম্ভব হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দ্বীপে পর্যটক সীমিত করা, রাত্রিযাপনের অনুমতি না থাকায় স্থানীয় ব্যবসায়ী ও জনগণের মধ্যে দেখা দিয়েছে হতাশা। সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে আরও জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি টেকনাফ সীমান্ত উপজেলার শাহবুদ্বীপ জেটিঘাটে। আপনারা জানেন গত 1 নভেম্বর থেকে সরকারের পক্ষ থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচলের সিদ্ধান্ত চালু করা হয়েছে, এবং যে কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো চলাচল করবে সেখান থেকে যাওয়ার জন্য যারা রয়েছে তাদের সাথে বৈঠক বসেন। জাহাজ কর্তৃপক্ষের যে বিষয়টা জানিয়েছেন সেটি হচ্ছে নভেম্বরে তারা জাহাজ চালাবে না, ডিসেম্বর জানুয়ারি থেকে তারা জাহাজ চালাবে। আমি শাহবুদ্বীপ জেটিঘাটে এসে পর্যটকের কাছ থেকে যেটা জানতে পারছি যে শাহবুদ্বীপ থেকে সেন্ট মার্টিনে গেলে তারা অতি সহজে ওইখানে পৌঁছতে পারবে, এবং এখানে ঘুরে টুরে তারা অনুভব করে আবার পুনরায় টেকনাফে চলে আসতে পারবে। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ থেকে আপনার সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ রয়েছে, এবং যারা স্থানীয় আছে সেন্ট মার্টিন এবং টেকনাফে তারা আইডি কার্ড দেখিয়ে এবং যাতায়াত করতে পারবে। আর বিশেষ করে সেন্ট মার্টিনে যারা হোটেল ব্যবসায়ী রয়েছে তারা যদি সেন্ট মার্টিনে যাইতে চায় তারা উপজেলা প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে তারাও সেন্ট মার্টিন যাইতে পারবে। আমাকে জেলা প্রশাসক সর্বশেষ জানিয়েছেন টেকনাফ থেকে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যাইতে পারবে না। চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে আবার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সংকটে 6.5 মাস বন্ধ থাকার পর ভোরে উৎপাদন শুরু হয়। CUFL এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, গ্যাস পাবার পর ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। সার কারখানাটি চালু থাকলে দৈনিক 1100 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা যায়। প্রতি মেট্রিক টন সার 38,000 টাকা হিসেবে কারখানাটিতে দৈনিক 4,18,00,000 টাকার সার উৎপাদিত হয়। কারখানা বন্ধ থাকায় গত 6.5 মাসে প্রায় 850 কোটি টাকার সার উৎপাদন করা যায়নি। 1987 সালের 29 অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার। কারখানা চালু হবার সময় দৈনিক 1,700 মেট্রিক টন এবং বার্ষিক 5,61,000 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতা ছিল। তবে বর্তমানে দৈনিক 1,100 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম কারখানাটি। শাহ আমানত সেতু টোল আদায় বন্ধে 15 দিন ব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন চত্বরের 0 পয়েন্টে এই কর্মসূচি শুরু হয়। যৌথভাবে এর আয়োজন করে কর্ণফুলী নাগরিক পরিষদ চট্টগ্রাম, CDA কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। কর্মসূচির অংশ হিসেবে নগর ও কর্ণফুলী এলাকার বিভিন্ন স্থানে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী সহ সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, অনেক আগেই টোল আদায়ের মাধ্যমে শাহ আমানত সেতুর ব্যয় উঠে গেছে, এরপরও অর্থনৈতিকভাবে পকেট কাটা হচ্ছে জনগণের। বন বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় ঠেকানো যাচ্ছে না বন্য হাতির মৃত্যু। চট্টগ্রামে গত 10 বছরে নানা কারণে অন্তত 120টি হাতির মৃত্যু হয়েছে। প্রায় প্রতি বছর হাতি মারা গেলেও হাতি রক্ষায় দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বন বিভাগ।
সারা দেশে বন্য হাতির সংখ্যা হাতে গোনা। 2016 সালের জরিপ অনুযায়ী এ সংখ্যা মাত্র 268। এর মধ্যে গত 10 বছরে শুধু বাঁশখালী উপজেলায় 17টি হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকায় হাতি চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়া সহ নানা রোগ সংক্রমণে হাতির মৃত্যু হচ্ছে। তবে এখনো পর্যন্ত বন বিভাগ এ নিয়ে বড় কোনো কর্মসূচি নেয়নি। মায়ানমার সরকার কাঁটাতারের বেড়া ও স্থলমাইন বসিয়েছে। পক্ষান্তরে বাংলাদেশের অংশের হাতি মায়ানমার অংশে চলাচল বিঘ্নিত হচ্ছে, যা হাতির প্রজননের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। 2013 থেকে 2016 পর্যন্ত বেসরকারি সংস্থা IUCN পরিচালিত জরিপে হাতির চলাচলের 12টি করিডোর চিহ্নিত করা হয়। এর মধ্যে দক্ষিণ বন বিভাগের আওতায় থাকা 34 সাতগড় করিডোর এখন প্রায় বন্ধ। এই করিডোরের উপর দিয়ে নির্মিত হয়েছে রেল লাইন। বৈদ্যুতিক শকে যে হাতিগুলো মারা যায়, ওগুলোর ক্ষেত্রে আমরা বলবো, আমরা মানুষজনকে অ্যাওয়্যার করার চেষ্টা করতেছি। এগুলো মারা যায় অনেক সময় ফসল রক্ষা করার জন্য মানুষ বৈদ্যুতিক তার দিয়ে রাখে, কিন্তু এটা করার কোনো দরকার নেই। আসলে ফসল যদি ক্ষতি হয়, সরকার কিন্তু ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। এদিকে বিদ্যুতের ফাঁদ অপসারণ, কৃষকদের সচেতন করা, হাতির আক্রমণ ঠেকাতে রেসপন্স টিম গঠনের মতো কিছু উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ব্রেস্ট ক্যান্সার। বর্তমানে এই রোগীর সংখ্যা 2% বেশি। এমন তথ্য উঠে এসেছে মাসব্যাপী ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইনে। নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সহযোগী হিসেবে আছে বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান CSCR। কর্মসূচি চলাকালে 702 জন রোগী নিবন্ধন করেছেন। বিনামূল্যে কনসালটেশন গ্রহণ করেছেন 451 জন। এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কক্সবাজারের টেকনাফে দক্ষিণ নীলা ইউনিয়নে বেদখল হওয়া প্রায় 200 বছরের প্রাচীন বৌদ্ধ বিহার উদ্ধারের কাজ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন বিহারের কিছু অংশ উচ্ছেদ করে কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়েছে। দুপুরে দখল হওয়া ওই বৌদ্ধ বিহার এলাকা পরিদর্শন করেন ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা। এ সময় তিনি বলেন, টেকনাফ সীমান্তে স্বাধীনতার পর এটি দেশের অন্যতম প্রাচীন বৌদ্ধ বিহার। রামু বৌদ্ধ মন্দিরে হামলার আগেই একটি গোষ্ঠী এ বিহার দখল করে জমিতে ঘর নির্মাণ করে ভাড়া দিতে শুরু করে। দীর্ঘদিনের আন্দোলন ও গণমাধ্যমের সহযোগিতায় অবশেষে প্রশাসন কিছু অংশ উদ্ধার করেছে। বাকি অংশ শিগগিরই দখলমুক্ত করা হবে বলে জানান তিনি। যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা যুবদলের উদ্যোগে 500 হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক SM মামুন মিয়ার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তিনি বলেন, জনগণ এখন অধীর আগ্রহে ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষা করছে। কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ওসমান সহ নেতারা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 91, মাগুরা 1-এ। স্বাগত জানাচ্ছি CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটি থেকে এই যিনি সম্ভাব্য প্রার্থী তিনি আসলে কি করতে চান, কতটা শক্তিশালী রয়েছে বিএনপি। স্বাগত আপনাকে CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই একটু যেতে চাই আপনার কাছে, আপনি সম্ভাব্য প্রার্থী, আরও অনেকেই আছে, আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন? আমি নিজেকে যোগ্য মনে করছি এই কারণেই যে বিগত 17টি বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নেতৃত্বে সারা দেশে যে সরকার বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমি আমার সভাপতি বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা মোতাবেক মাগুরা জেলার সকল নেতাকর্মীদেরকে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের সাথে যোগাযোগ রেখে আমি প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করেছি এবং
আমার নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছি, তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছি। মাগুরাতে থেকেই আমি আন্দোলনের দিক নির্দেশনা দিছি, যা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সাহেব অবগত আছেন, এবং বর্তমান দলের যে নীতিমালার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করবে বলে দল বলছেন, সেই হিসেবে আমি মনে করি তার প্রত্যেকটা যোগ্যতাই আমার আছে ইনশাল্লাহ। এই কারণে আমি মনোনয়নের জন্য আশাবাদী এবং আমি এই কারণেই দলের কাছে মনোনয়ন চাই। জনসম্পৃক্ততা এটা সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন জনাব তারেক রহমান, জনসম্পৃক্ততা সেটা আছে কিনা? নিশ্চয় আছে। আমার মাগুরা জেলার 4টি উপজেলা আছে, এই একটি পৌরসভা এবং একটি আলাদা ইউনিট আছে। এই 6 ইউনিটেরই প্রত্যেকটা লোক যারা বিশেষ করে বিএনপি করে, তার প্রত্যেকটা লোকই আমাকে চেনে, আমার সম্পর্কে জানে, কারণ আমি দীর্ঘ প্রায় 30টি বছর এই দলের একজন কর্মী হিসাবে জনাব বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে তার নেতৃত্বে, পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমি কাজ করছি, যা প্রত্যেকটা দলের নেতাকর্মী জানে। আমার সাথে শুধু তাই না, আমি একসময় দীর্ঘদিন যাবৎ একটি মাগুরা জেলার বড় একটি ইউনিয়নের প্রতিনিধিত্ব করেছি এবং আমি মাগুরা জেলার সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়েছি এবং আমি কোনো ধরনের বিভাজন রয়েছে কিনা আপনাদের মাঝে? কোনো দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব নাই, একটি বড় দল, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এইটুকুই আছে। তাছাড়া আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই বা কোনো গ্রুপিং নেই। আমরা মাগুরাতে এটা একটা মানে সুখের ব্যাপার। আপনাকে না দিয়ে যদি অন্য কাউকে দেওয়া হয় তো অবশ্যই আমার নেতা তারেক রহমান সাহেব যাকেই মনোনয়ন দিবেন না কেন, আমি সর্বশক্তি নিয়ে আমার এই যে কর্মী সমর্থকবৃন্দ এদেরকে সাথে নিয়ে অবশ্যই আমি ধানের শীষের পক্ষে কাজ করবো। এই করবো। কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? আমার প্রতিশ্রুতি হলো মাগুরা একটু অনুন্নয়ন জেলা, এই বিশেষ করে মাগুরা এক অঞ্চল এবং এই জেলার সর্বপ্রথম মানুষের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, আশ্রয়, বাসস্থান, এইগুলোর বিষয়ে যাতে আমার মাগুরা জেলার মানুষ কষ্ট না পায়, এই জন্য খাদ্য এমনি আমার নিজের ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়ন 2টি ইউনিয়ন কিন্তু খাদ্যে সারপ্লাস, তাতে যাতে খাদ্যর অধিক সংখ্যক ফসল উৎপাদন করার লক্ষ্যে কৃষকদেরকে করতে হবে, কৃষকদেরকে মোটিভেট করে মানে উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন করতে হবে। ছোট ছোট কৃষি শিল্প, তারপরে গরুর ফার্ম, যেগুলো বেকার সমস্যার সমাধান হবে, পাশাপাশি কৃষির উৎপাদন হলে খাদ্যেরও ব্যবস্থা হবে। এইটা শিক্ষার ব্যাপার তো অবশ্যই দেখতে হবে, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। গত যে স্বৈরাচার শাসনের সময় আপনারা দেখেছেন পাশের হারে এবারকার বিষয়টি, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমার প্রথম কাজ হবে শিক্ষার উন্নতিতে আমার ভূমিকা রাখা, এবং আপনারা দেখেছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, যদি দল ক্ষমতায় যায়, যদি সরকার গঠন করতে পারে, তাহলে শিক্ষা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার এবং সর্বোচ্চ বেশি বরাদ্দ দেওয়া হবে। জামাত কি প্রতিপক্ষ হিসেবে বেশি শক্তিশালী এখন মনে হচ্ছে? জামাত প্রতিপক্ষ হিসেবে কেমন শক্তিশালী? জামাতকে আমি কোনো প্রতিপক্ষই মনে করি না, এবং ইনশাল্লাহ মাগুরা একে বিশেষ করে জামাত এখানে সর্বোচ্চ 20 থেকে 25,000 ভোট পাবে কিনা সন্দেহ। এখানে জামাতের সেরকম কোনো সংগঠন নেই, এটা গুপ্ত সংগঠনের কাজে তারা কাজকাম করে। আপনারা দেখেছেন বিগত দিনের আন্দোলনগুলিতেও তারা কোনো ভূমিকা রাখে নাই। শহরে যদি মাগুরা শহরে যদি আমি মনে করি তাদের কোনো মিটিং মিছিল দৃশ্যমান কোনো পাবলিক দেখি নাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে মাগুরা 2 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। অবশেষে শাপলাকলি মেনে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। জানিয়েছেন তাদের পছন্দ সাদা শাপলা বা শাপলা, তবে এখন দলটি শাপলাকলি নিয়েই আগাতে চান। বলেন আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করবে ধানের শীষ আর শাপলার কলি। দুপুরে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর এসব কথা বলেন নাসিরউদ্দিন। এনসিপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠক করেন সিইসির সাথে। আরপিও সংশোধন বহাল রাখার দাবিতে বিএনপির বিরোধিতা করছে দলটি। এর আগে গেল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। এতে শাপলাকলি যুক্ত করা হয়েছে।
আপনারা জেনেছেন যে ইসির যে তালিকা লিস্টগুলো রয়েছে, যে প্রতীকগুলো নির্ধারণ ইতিমধ্যেই তারা বেগুন, খাটকলা এগুলা বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে। যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে, সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি শাপলা, দ্বিতীয় রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলা কলি। ধানের শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে। জুলাই সনদ সইয়ের দিনই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়েছে, যা জাতির সাথে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একদল জুলাই সনদ ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পিছিয়ে দিচ্ছে। অভিযোগ করে নাহিদ বলেন, সনদের আইনি ভিত্তির জন্য রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই নির্বাহী আদেশ দিতে হবে। দেশের চলমান রাজনীতি এখন সরগরম জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ, সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচন আর জাতীয় ঐক্য অনেকের হিসেব নিকেশ নিয়ে। আর এই বিষয়গুলো নিয়েই দুপুরে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান আবারও পরিষ্কার করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে, বলেন, জুলাই সনদ সইয়ের দিন থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়েছে, যা জাতির সাথে প্রতারণা। যারা আসলে কোনো ধরনের বাছ বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে, স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনৈক্য তৈরি করেছে, সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল। জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। জাতীয় নির্বাচনের আগে বা পরে বড় ইস্যু নয়, গণভোটের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া উচিত, এমন মন্তব্যও করেন এনসিপির শীর্ষ নেতা। গণভোট আগে হবে না পরে হবে, নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে, এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে এবং এটাও একটা ভুল রাজনীতি। আওয়ামী লীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ নির্বাচনকে ভণ্ডুল করার সমস্ত ধরনের ষড়যন্ত্র আওয়ামী লীগের জায়গা থেকে কিন্তু করা হবে। এটা বিভিন্ন জায়গা থেকে আমরা এসে ইঙ্গিত দিচ্ছি। সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচন, ভোট, জোট নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। জানান, সংস্কারের পক্ষে না থাকলে সেই রাজনৈতিক দলগুলোর সাথে জোটে যাওয়া সম্ভব নয়। কার্যকর বিরোধী দল তৈরি হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে এনসিপি। এবার আমরা আমাদের সহকর্মী নূপুর মাহমুদ আছে, চলে যাচ্ছি সেখানে। নূপুর, জানাবেন কি তথ্য? দেখুন, ফুল না পেলেও কিন্তু শাপলা জয় করে নিয়েছে কলিকে, শাপলার কলিকে। তারা বরাবরই নিবন্ধনের শুরু থেকেই কিন্তু জানিয়ে আসছিলেন, দাবি করছিলেন যে তারা শাপলা সাদা হোক আর লাল হোক, তাদের কিন্তু দাবি ছিল তারা শাপলার প্রতীকই চায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশন অনুরোধ ছিল যে তারা কোনোভাবেই এনসিপিকে শাপলার প্রতীক দিবে না। তো পরবর্তীতে গেজেট প্রকাশ করে 50টি তালিকার সাথে আরও 3টি প্রতীক যুক্ত করেই কিন্তু একটি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ইসির সচিব কথা বলছেন এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে যে এনসিপির একটি প্রতিনিধি দল এসেছিলেন, তারা যে বৈঠক করেছেন সেই বৈঠকের বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু ব্রিফ করছেন গণমাধ্যমে। তো আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি এবং আমরা জানবো যে সচিবের সাথে যে বৈঠকটি হয়েছে আজকে, সে বৈঠকে আসলে এনসিপির সাথে কি কি আলোচনা হয়েছে। 19,09,610 জনা পুরুষ ভোটার আমাদের তালিকায় বেশি। আপনারা এবং আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরো কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি, আপত্তি, সংশোধন, বিয়োজন, এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা একটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। তো এই হচ্ছে আমার প্রাথমিকভাবে আপনাদের সাথে কথা বলার ছিল। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চূড়ান্ত ধাপে কতজন বাড়লো? দেশের মোট ভোটার, হ্যাঁ, দেশের মোট ভোটার এখন এই পর্যায়ে, মানে আমরা যে 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। 13,04,880 জন এই সংখ্যাটা বেড়েছে ভোটার তালিকায়। যে 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সুবাদে এটা বেড়েছে আর কি 13,04,880 জন।
প্রথম সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর, মানে 2 মাসে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই সর্বশেষ এটা এখন ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে আমি আপনাকে আরো পরে বলতে পারবো। তার কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় আমাদের এখনো মাঠ পর্যায়ে কিছু তদন্ত বাকি আছে, সেইগুলোকে সম্পন্ন করে একটা চূড়ান্ত অবস্থানে বলতে পারবো। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে প্রহসনমূলক এবং প্রতারণা বলছে বিএনপি। এতে বেশ কিছু অসঙ্গতিও সামনে এনেছে দলটি। কিছু দফা অগোচরে সংশোধন করেছে ঐকমত্য কমিশন, আছে এমন গুরুতর অভিযোগও, যেমন সংবিধানের 150-এর 2 অনুচ্ছেদ। দলটি বলছে, সুপারিশে যে আদেশের কথা বলা হয়েছে তা জারি করার এখতিয়ার এই সরকারের নেই। বলা হচ্ছে, সংস্কার পরিষদ গঠন নিয়ে কখনো আলোচনাই হয়নি। প্রশ্ন আছে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন নিয়েও। জুলাই সনদ সইকে ঐতিহাসিক বললেও এর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশের অনেকগুলো বিষয় মানতে পারছে না বিএনপি। কারণ হিসেবে এর নানা অসঙ্গতি সামনে এনেছে দলটি। তাদের অভিযোগ, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা অগোচরে সংশোধন করা হয়েছে। যেমন, দলগুলো সম্মতিপত্র দেওয়ার পরও শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙ্গানো সংক্রান্ত বিধান বিলুপ্তি করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। একই সঙ্গে সংবিধানের 150-এর 2 অনুচ্ছেদ পুরোপুরি বিলুপ্ত করতে সব দল একমত হলেও অগোচরে তার সংশোধনী আনা হয়েছে। সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। সুপারিশে বাস্তবায়ন আদেশের প্রসঙ্গ টেনে এই আদেশ জারির এখতিয়ার সরকারের নেই বলছে বিএনপি। যুক্তি হচ্ছে, সংবিধানের 152 অনুচ্ছেদ অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা রাষ্ট্রপতির এখতিয়ার। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধান সংশ্লিষ্ট তফসিল 1-এ বর্ণিত 48টি দফার উপরে গণভোট হবে, কিন্তু এই সব দফার বিপরীতে দলগুলোর মতামত, ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ কমিশনের প্রস্তাব ও সুপারিশ একতরফা ও চাপিয়ে দেওয়ার অভিযোগ বিএনপির। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি ঐকমত্য কমিশনের এজেন্ডাভুক্ত ছিল না জানাচ্ছে বিএনপি। একই সঙ্গে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন করতে পারলেও এই পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নয় নির্বাচন কমিশন, এমনটাও বলছে দলটি। আবার বিকল্প হিসেবে 270 দিন বা 9 মাসের মধ্যে ওই পরিষদ সংস্কার করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার যে বিধান সুপারিশে আনা হয়েছে তা অযৌক্তিক দাবি বিএনপির। তাদের তথ্য, সংসদে যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরেই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। সুপারিশে আছে, নিম্নকক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। এরকম কোনো সিদ্ধান্ত আগের বৈঠকে হয়নি বলছে বিএনপি। যেটি হয়েছে তা হলো উচ্চকক্ষ হবে 100 সদস্যের, তবে কোন পদ্ধতিতে তারা নির্বাচিত হবেন তা নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি। হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে প্রণীত জুলাই সনদের অঙ্গীকারনামায় সই করলেও সনদের চূড়ান্ত কপি সামনে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ আছে বিএনপির। ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এতগুলো অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি গণভোট নির্বাচনের আগে হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে নির্বাচনের দিনে গণভোট হওয়াকেই যৌক্তিক বলছে বিএনপি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 2026-2028 কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী 2026-28 কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমির নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। এর আগে 2022-25 কার্যকালের জন্য আমির নির্বাচিত হয়েছিলেন তিনি।
মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 4 আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এই মামলায় অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় এই মামলা করা হয়। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কুষ্টিয়ায় 7 জনকে হত্যাসহ 8টি অভিযোগে ইনুর বিরুদ্ধে মামলা করা হয়। কুষ্টিয়া শহরে 5ই আগস্টে 6 জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ 14 দলীয় জোট মিলিয়ে এই 5 জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। আগামী 30শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 92, মাগুরা 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এই মুহূর্তে আছি মাগুরা 2 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং কি তিনি এই আসনটি থেকে প্রতিনিধিত্ব করছেন আগামী নির্বাচনে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাদের এখানে বিএনপি রয়েছে, বিএনপির হয়তো হেভি ওয়েট প্রার্থী রয়েছে, আপনিও রয়েছেন। কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? আসসালামু আলাইকুম, সম্মানিত মাগুরা 2 আসনের সম্মানিত জনগণ এবং ভোটারবৃন্দ। আজকে আমি আগামী নির্বাচনের জন্য প্রার্থী আছি। আমি বর্তমান যে পরিবেশ, চ্যালেঞ্জ আমার এই মুহূর্তে বেশি কঠিন মনে হচ্ছে না। চ্যালেঞ্জ আছে, তবে ইনশাল্লাহ চ্যালেঞ্জ আমরা উতরে যাব। ভোটের যুদ্ধটা কিন্তু অন্যরকম। সাধারণ মানুষের মুখে মুখে হয়তো বা জয় জয়কার হতে পারে, দাঁড়িপাল্লা ভোট দিবে, কিন্তু সেই প্রেক্ষাপটটা কিন্তু একটু পরিবর্তন হয়ে যায়। তখন আসলে কি করবে? বা আপনাকে যদি না দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হলো, বা বিএনপি রয়েছে বা গণ অধিকার পরিষদ রয়েছে, আরও অন্যান্য দল রয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের সাংগঠনিক নির্দেশনা আমরা মেনে চলি। আমাদের এর রেকর্ড আছে, ঐতিহ্য আছে। সংগঠনের যে কোনো সিদ্ধান্ত নিলাম সেই সংগঠনের সিদ্ধান্ত মেনে নেব। আর বর্তমান যে আমাদের যে জোয়ার, গণজোয়ার তৈরি হয়েছে, আমি আশাবাদী যে এই জোয়ার আরও বৃদ্ধি পাবে, ছাড়া কমবে না। আপনি সাধারণ মানুষের জন্য কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান? যে আমি আমার মাগুরার এই 2 নম্বর আসনের জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছি, যে আমাদের মাগুরার 2 নম্বর আসনের যে সমস্যাগুলো আছে আমি ইতিমধ্যে চিহ্নিত করেছি। আমাদের প্রধান সমস্যা একটি বেকার সমস্যা, এবং এটা একটি দরিদ্র নিপীড়িত একটি এলাকা। এই জনগণ আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আমার চিন্তা আছে। এর জন্য ক্ষুদ্র কুটির শিল্প সহ ছোটো ছোটো কলকারখানা এবং এদের কর্মসংস্থানের ব্যবস্থা, নারী পুরুষ উভয়েরই এরকম একটা চিন্তা আছে। আমাদের সমস্যা আরেকটি আছে যে এখানে ছোটোখাটো বিষয় নিয়েই একটু গ্যাঞ্জাম ফ্যাসাদ লেগেই থাকে। তো এটা আর্থিক অবনটনের কারণে এটা হয়ে থাকে। যখন আর্থিক অবনটন দূরে যাবে, আমি মনে করি যে আমাদের এই আসনকে একটি শান্তি নিরাপত্তার একটি আসন হিসেবে আমার গড়ার একটা প্রধান টার্গেট আছে। সেক্ষেত্রে এখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে, সেই ভোটগুলো কি জামাত পাবে কিনা বা আপনি পাবেন? ইতিপূর্বে সনাতনী ভাইদের মনে যে আমাদের বিরুদ্ধে যে একটা বিশাল দেওয়াল তুলে রাখা হয়েছিল, সে দেওয়াল আমরা ভাঙতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, মাগুরা জেলা ইতিমধ্যেই সনাতনী বা হিন্দু ভাই বোনেরা জামাত ইসলামী করছেন। এরকমের সংখ্যা এখন এই মুহূর্তে প্রায় 20,000 হিন্দু জনগোষ্ঠী জামাত ইসলামীর সাথে যোগ দিয়েছেন। তার বাস্তব প্রমাণ আজকে আমার এখানেও হিন্দু নেতৃবৃন্দ এখানে আছেন। তাদের একটা উল্লেখযোগ্য একটা সংখ্যক নারী পুরুষ আমার মাঝে, আমার সাথে আজকে এই লাইভে তারা উপস্থিত আছেন। এই জন্য তাদের মাঝে একটা ব্যাপক একটা সাড়া, যে তারা সৎ লোকের একটা শাসন দেখতে চায় এবং তারা স্রষ্টার আইন দিয়ে দেশটা চলুক। তারা মনে করে যে এই স্রষ্টার আইনে চললেই আমরা সবচেয়ে নিরাপত্তা এবং শান্তি বেশি পাবো বলে তারা আশা করে। আপনারা তো এই 17 বছর বাইরে বের হতে পারেননি, প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি, তারপরেও মানুষ আপনাদেরকে বেছে নেবে সহজেই? ধন্যবাদ। আমি জামাত ইসলামীর কঠিন মুহূর্তে দায়িত্ব পালন করেছি। মুখপাত্র ছিলাম, সাংগঠনিক সেক্রেটারি ছিলাম এবং 17 সাল থেকে জামাত ইসলামী জেলা আমিরের দায়িত্ব পালন করেছি। এই কঠিন সময়ে এদেশ যেহেতু
92% মুসলমানের দেশ। এই জন্য আমরা যে কাজটা করেছি ইসলামী আন্দোলন, নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ, সেই অনুভূতি নিয়ে এই জনগণের মাঝে আমরা ভিতরে আমাদের সংগঠনটাকে আমরা মজবুত করেছি। বিএনপি সবসময় বলে থাকে যে আপনাদের দলের কর্মীরাই আপনাদের ভোটার, সেই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আসলে তো আমরা সেরকম ভোট দেওয়ার সুযোগ জনগণ পাই নাই। আমরা যদি মনে করেন যে সেই 2001 সালের যে ভোট হয়েছে, আর আমরা তো এরপরে অংশগ্রহণ করতে এরকম আলাদাভাবে পারি নাই। এবার মানুষ বা জনগণ একটা পরিবর্তন চাই, জনগণ একটা চেঞ্জ দেখতে চায়। এই জন্য তারা বিভিন্ন দলের শাসন দেখেছে, আর বর্তমান প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, দুর্নীতির অবস্থানটা দেখে আমরা প্রমাণ করতে পেরেছি। এবং জামাত ইসলাম ইতিমধ্যে এই 1টি বছরে আমরা জনগণের আস্থা অর্জন করতে পেরেছি যে সুযোগ থাকার পরও আমরা দুর্নীতি করি নাই, চাঁদাবাজি করি নাই, আমরা কাউকে কষ্ট দিই নাই। এগুলো দেখে আজকে জাতি আশাবাদী, আমাদেরকে তারা ভোট দিবে এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের। আগামী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে নির্বাচনের পর, এমনটা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। নির্বাচনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারণ করা হবে, তবে দুই অংশের একসাথে ইজতেমা হওয়ার সুযোগ নেই বলেও জানান ধর্ম উপদেষ্টা। রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, নির্বাচনের আগে ইজতেমা ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও মনে করেন তিনি। সরকার নির্বাচনের দিকে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন দেশবাসীকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার। ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসার ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় অবগত নয় বলেও জানান তিনি। আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি, যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর। নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা লং মার্চ নিয়ে যমুনা অভিমুখে যেতে চাইলে হাইকোর্ট মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষকেরা। তাদের অভিযোগ, সরকার দেশের লাখো ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রতি অবহেলা করছে। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকেরা। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ আর সংঘর্ষে ফের উত্তপ্ত শরীয়তপুরের বিলাসপুর। সকালে চেরাগ আলী ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে। এ সময় একদল তরুণ এবং যুবককে বালতি হাতে একে অপরের দিকে ককটেল ছুটতে দেখা যায়। বিকট শব্দে বিস্ফোরণ আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারিদিক। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বিলাসপুর ইউনিয়নের সদস্য নাসির ব্যাপারী এবং একই এলাকার তাজুল ছৈয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সকালে দুই পক্ষের লোকজন গ্রামের দুটি স্থানে অবস্থান নিয়ে একে অপরের ওপর ককটেল এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় অন্তত 60 থেকে 70টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। দুই পক্ষের সমর্থকদের বসত বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ককটেলের আঘাত, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে। একই সাথে ক্যাম্পে অবৈধভাবে বসবাসকারীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। রবিবার সকালে জেনেভা ক্যাম্পে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং পুলিশের পরিদর্শন শেষে এমনটা জানানো হয়। সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানপাট দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, বহিরাগতদের কারণে মাদকের আখড়ায় পরিণত হয়েছে জেনেভা ক্যাম্প। ক্যাম্পে অবৈধ 25,000 ভাড়াটিয়া বিভিন্ন সময় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলেও জানান তিনি। বসবাসের সম্পূর্ণ শতভাগ অনুপযোগী বর্তমানে জেনেভা ক্যাম্প। এদের অধিকাংশই হচ্ছে অপরাধের সাথে যুক্ত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক আনো নেওয়ার সাথে এই যে যারা বহিরাগত ভাড়াটিয়ে তারা যুক্ত। যে এখানে যারা বহিরাগত আছে, যাদের এখানে থাকার আইনগত সুযোগ নাই, তাদের এখান থেকে আমরা উচ্ছেদ করব ধীরে ধীরে। 15 একর জায়গার মধ্যে যদি 1 লক্ষ লোক বাস করে, তাহলে তাদেরকে জায়গা মানে যা হয় আর কি সেটাই হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে একটা টেকনিক্যাল কমিটি করে এটা দেখা যায় কিনা যে
আসলে এই বিল্ডিং এর কি অবস্থা বা এখানে বসবাসের কতটা উপযোগী। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।